হাওড়াতে এসে মনটাই খারাপ হয়ে গেল। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি, মানে লাইফে যেটা কখনো হয়নি সেটা আজকে হলো। জানি না প্রভু কি চাইছেন, ট্রেনটা তো এইভাবে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, মানে আমি না ব্লগ আর করতে ইচ্ছা করছে না, এত মনটা খারাপ হয়ে গেল। অনেক রাগ, অভিমান, দুঃখ, খারাপ লাগা, ভালো লাগা নিয়ে ফাইনালি আমরা বিকাল 5টার সময় দীঘা এসে পৌঁছালাম। আমরা রুমে চেক ইন করে গেছি। সো চলো প্রতিবারের মতো রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমরা মা মেয়ে দুজনে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় মহাপ্রভুর জয়। প্রভুর খুব সুন্দর দর্শন করলাম, তোমাদের সাথে প্রভুর ফুটেজ শেয়ার করতে পেরেছি। আমার ব্যাকড্রপটা দেখো কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আজকে আমি আর আমার মা দীঘা যাচ্ছি। আমরা ট্রেনে করে দীঘা যাচ্ছি, আর আমরা যাচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তোমরা যারা যারা তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘা গেছো তারা তো জানোই ট্রেনটা হাওড়া থেকে সকাল 6:45 ছাড়ে। তো কাল রাত 12:30 নাগাদ আমাদের কাছে মেসেজ আসে যে ট্রেনটা ডিলে করেছে, 6:45 জায়গা হয়ে গেছে বেলা 12টায়। যেহেতু ট্রেনটা ডিলে করেছে আমরাও দেরি করে বাড়ি থেকে বেরোচ্ছি, বা ট্রেনটা ডিলে না করলেই ভালো হতো। মানে যে সময় বাড়ি থেকে বেরোচ্ছি ওই সময় আমরা এতক্ষণ দীঘাতে থাকতাম, মানে পুরো দিনটা হাতে পেতাম, প্রচুর এনজয় করতে পারতাম। বাট কি আর করা যাবে, ট্রেন যখন ডিলে করেছে কিছু করার তো আর নেই। বাট হ্যাঁ, ট্রেনে করে দীঘা যাচ্ছি। এবার কলকাতা থেকে দীঘা যাচ্ছি, মানে মিনিমাম ট্রেনে 3 ঘন্টা তো লাগবেই। তাই এতটা সময় হাতে খাওয়া দাওয়া তো থাকবেই, সাথে প্রচুর আড্ডা পর্বও থাকবে। তো আজকে ট্রাভেল ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। আর তোমরা তো আমার ট্রাভেল ব্লগ দেখতে খুবই ভালোবাসো, তো দীঘা সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো, প্লাস তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। কেন কি দীঘা সিরিজের প্রত্যেকটা ব্লগ খুব ইনফরমেটিভ তো হবেই, তার পাশাপাশি খুব মজাদারও হবে। এই যে আমি আর মা দুজনে বেরিয়ে পড়েছি। হ্যালো, গুড মর্নিং। আমি আর মা জানো তো এটাই আলোচনা করছিলাম, ধরো রাত 12:30টার সময় তো মেসেজটা এসছে। এবার যাদের ভোরের ট্রেন, অনেকেই আছে এত রাত অবধি জেগে থাকে না, বা ভোরবেলা ট্রেন মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে। যেরকম আমি আজকে ভোরবেলা উঠেছি 4:45টার সময়, মা উঠেছে ভোর 4টের সময়। এবার ভোরবেলা উঠে মানুষ রেডি হয় যে বেরিয়ে যাবে, রাস্তায় যেতে যেতে হয়তো ফোনটা দেখলো, অনেকেই সেরকম আছে। যেমন আমি নিজেই আগে মেসেজটা চেক করিনি, মা চেক করেছে। মানে সেটাই আমরা আলোচনা করছিলাম, বাই চান্স যদি মাও চেক না করতো এবার আমরা বেরিয়ে যেতাম। বেরিয়ে গিয়ে ভাবো তো ভোর 6টার থেকে বেলা 12টা পর্যন্ত দুজনে হাওড়া স্টেশনে বসে থাকতাম। তোর বাবা যেমন ঘুমাচ্ছিল, আমি যখন 4টের সময় উঠি তখন তোর বাবা ঘুমাচ্ছে। হ্যাঁ, এবারে তোর বাবার যখন ঘুম ভেঙেছে, তোর বাবা তখন দেখছে যে অলরেডি 7টা বাজে। কি ব্যাপার হলো, মানে তোর বাবা ভাবছে আমি বলে বেরোলাম না তো। হ্যাঁ, তারপরে আমাকে দেখে অবাক, কি হলো? স্বাভাবিক, ভোরবেলা বেরিয়ে যাওয়ার কথা, 7টার সময় বাবা দেখছে যে তুমি বাড়িতে, অবাক হওয়ারই কথা। যাই হোক মা, এটা আমাদের একটা শিক্ষা হলো, মানে এবার থেকে ভোরের ট্রেন হলে কিন্তু আমাদের বাবা মেসেজটা চেক করেই বেরোতে হবে। ভাগ্যেস তুমি চেক করেছিলে। যাই হোক চলো, এখন অনেকটা রাস্তা এসে গেছি। এবার কি বলতো, যেহেতু মানে 10:30টায় বেরিয়েছি, পুরো অফিসের ট্রাফিকটা আমরা পেলাম। ভোরের ট্রেন হলে ওটা একটা সুবিধা, মানে রাস্তা পুরো খালি থাকে, শাঁ শাঁ করে বেরিয়ে যাই। মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি। 11টা বাজে, 12:15টার মধ্যে হোপফুলি ঢুকে যাবো হাওড়া। আগে না ঢুকতে পারলে জানা যাবে যে ইয়ে চাইছে না, মানে কি বলবো, জগন্নাথ দেব চাই না আমরা যাই। না না না, প্রভু চাই আমরা যাই। জয় জগন্নাথ দেব। হাওড়াতে এসে মনটাই খারাপ হয়ে গেল। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি, মানে লাইফে যেটা কখনো হয়নি সেটা আজকে হলো। মা ফ্লাইওভারে 40 মিনিটস মতো ট্রাফিকে, মানে একদম স্ট্যান্ড স্টিল ছিল গাড়িটা। হাওড়াতে পৌঁছতে দেরি হয়ে গেল, আর আমরা একদম প্ল্যাটফর্মে এলাম, একদম চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। ট্রেনটা একদম রাইট টাইমে বেরিয়ে গেল। মানে এত খারাপ লাগছিল, এত খারাপ লাগছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, জানি না এখন কি করব। মা বলছিল না যদি প্রভু ডাকে তাহলে যেতে পারবো, সত্যি মনে হয় কথাটা। জানি না প্রভু কি চাইছেন, ট্রেনটা তো এইভাবে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। মানে আমি না ব্লগ আর করতে ইচ্ছা করছে না, এত মনটা খারাপ হয়ে গেল। প্রথমেই ভেবেছিলাম আজকে আর দীঘা যাবো না, যেই তো ট্রেনটা বেরিয়ে গেল। তারপরে ঠিক করলাম না, গাড়ি করেই বেরিয়ে যাই। আজকে যখন ঠিক করেছি দীঘা যাব, তখন আজকে যাবোই যেভাবেই হোক। তো আমরা আমাদের গাড়ি নিয়েই দীঘা বেরিয়ে যাচ্ছি।
এখন সাঁতরাগাছি ক্রস করে গেলাম। আর যেই তো আমাদের হাওড়া থেকে ট্রেনটা মিস হয়ে গেছিল, মনটা তো প্রচন্ড খারাপ হয়ে গেছিল যে হ্যাঁ দীঘা যাবো ঠিক করেছিলাম, ট্রেনটা এইভাবে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। বাট বলে না, আমরা এক রকমের প্ল্যান করি ঠিকই, কিন্তু আমাদের আসল প্ল্যানিং কিন্তু ওপরওয়ালা করে রাখেন। তো প্রথমে মনটা খুবই খারাপ হচ্ছিল, বাট পরে মনে হলো যে কথাতেই আছে যেটা হয় ভালোর জন্য হয়। দেখো আমরা কিন্তু সেই দীঘাই যাচ্ছি, ট্রেন মিস করলাম ঠিকই, কিন্তু গাড়ি করে দীঘা যাচ্ছি, বাট ট্রেনটা মিস হয়ে গেল। তো সেই জন্য মানে মাকে এটাই বলছিলাম যে হয়তো কিছু খারাপ হওয়ার ছিল, সেই জন্যই হয়তো ট্রেনটা এইভাবে চোখের সামনে দিয়ে মিস হয়ে গেল। কারণ কি আমাদের না কখনো এরকম হয়নি লাইফে যে আমরা এত ঘুরতে গেছি কখনো ট্রেন মিস হয়নি, মানে এইভাবে চোখের সামনে দিয়ে ট্রেনটা পেরিয়ে গেল। তো প্রথমে ভাবলাম যে যাবই না, হ্যাঁ তারপরে ঠিক করলাম না, যখন ঠিক করেছি দীঘা আজকে যাবই, গাড়ি করেই যাব, এবং গাড়ি করেই যাচ্ছি। বাট মাঝখান থেকে ট্রেনে করে যাওয়া হলো না, মানে এখন এটাই ধরে চলতে হবে যে যেটা হলো ভালোর জন্যই হলো, নিশ্চয়ই কিছু খারাপ হওয়ার ছিল, সেই জন্যই আমাদের ট্রেনটা মিস হয়ে গেল, তাই না মা? হতেই পারে। হ্যাঁ যাই হোক, ট্রেনে করে আমরা 3 ঘন্টায় পৌঁছে যেতাম, সেই জায়গায় গাড়ি করে 4 ঘন্টা লাগবে, এটাই আর কি ডিফারেন্স। আজকে দীঘা যাওয়ার এক্সাইটমেন্টে আমার সকাল থেকে কিছু খাওয়াই হয়নি। তো মা দেখো আমার জন্য ট্রেনে খাবো বলে পোলাও বানিয়ে এনেছিল। তো আমি মাকে বললাম মা পোলাওটা দাও, ট্রেনে তো আর খেতে পারলাম না, গাড়িতেই যেতে যেতে খাই। বাজে এখন 2:30, আমরা এখন জিও পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি এখানে আমাদের লাঞ্চ করতে হবে, তো এখানে দেখলাম পেট্রোল পাম্পের পাশাপাশি এখানে একটা শেরে পাঞ্জাব হোটেলও রয়েছে, তো এখানেই আর কি লাঞ্চ করে নেওয়া হবে। যদিও আমি আর লাঞ্চ করবো না, কেন কি মা যে পোলাওটা এনেছিল ওটা দিয়ে আমার লাঞ্চ সারা হয়ে গেছে, বাট মাকে আর রবিনকে, ওদের দুজনকে তো খেতে হবে, তো আমরা এখানে লাঞ্চটা সেরে নেবো। প্লাস আমাদের গাড়িতেও পেট্রোল ভরাতে হবে, কেন কি আমাদের তো আর গাড়ি করে দীঘা যাওয়ার কোনো প্রিপারেশন ছিল না, সেই জন্য গাড়িটা ফুল ট্যাঙ্ক করিয়ে নিতে হবে। তো আগে এখানে লাঞ্চটা সেরে নেব, তারপরে এখান থেকে পেট্রোলটা ভরিয়ে নেবো। এই যে দেখো জিও পেট্রোল পাম্প, জিও পেট্রোল পাম্পের ঠিক লাগোয়ায় রয়েছে শেরে পাঞ্জাব হোটেল। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালোই, খুব নিট অ্যান্ড ক্লিন আর সুন্দর করে সাজানো গোছানো। তো এসে এই যে লাস্সির অর্ডার দিয়ে দিয়েছি, আমি লাস্সি খাবো, আর মাদেরও খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি। খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, অলরেডি এখানে 2:30 বেজে গেছে। ও 3টের আগেই আর কি টার্গেট আছে, 3টের আগেই এখান থেকে যদি বেরিয়ে যেতে পারি তাহলে ভালো হয়। ভালোই করেছে লাস্সিটা। মা বলছে যে আমি একা একা খাবো না, তোকেও খেতে হবে, তো আমাকেও এখন একটা বাটার নান নিতে হয়েছে। তো আমরা এখানে লাঞ্চে বাটার নান আর তার সাথে ডাল মাখানি নিয়েছি। 1 বালতি, মা আমাকে আর দিও না মা, 1 বালতি ডাল মাখানি। এই যে বাকি বালতি রবিনের। ফুলগাছিয়ার ওপর দিয়ে গেলে এই রেস্টুরেন্টটায় তোমরা খেতে পারো, খাবার দাবার তো বেশ ভালো ছিল। আমাদের পেট পুজোর ডান, আমি ওয়াশরুমও ইউজ করে নিয়েছি, মা এখন গেছে ওয়াশরুমে, ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর এখানে পেট্রোল পাম্প রয়েছে, এবার গাড়িতে পেট্রোলটা ভরিয়ে আর কোথাও দাঁড়াবো না, এবারে সোজা দীঘায় গিয়ে দাঁড়াবো। সো এখানে ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছি। আর এই জিওর পেট্রোল পাম্পে না একটা ক্যাফে আছে, ওয়াইল্ড বিন ক্যাফে। এই যে এই ক্যাফেটা কিন্তু কফিটা খুব ভালো হয়, ট্রাই করে দেখতে পারো।
নন্দকুমার ঢুকে গেলাম। নন্দকুমার থেকে দীঘা পৌঁছতে আমাদের লাগবে এখনো 1.5 ঘন্টা। তো আমাদের এখনো পর্যন্ত জার্নিটা বেশ ভালোই কাটছে আর কি, সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। মা মেঘ করে গেছে তো গো। হ্যাঁ তাই তো দেখছি। বৃষ্টি হবে কিনা কে জানে। বৃষ্টি না হলেও তো মানে ওয়েদারটা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ সেটা হবে অবশ্য। সমুদ্রের ধারে বৃষ্টি পড়লে ভালোই লাগে, হ্যাঁ বেশ সুন্দর লাগে। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের সন্ধ্যাবেলা আজকে বেশ কিছু প্ল্যান ছিল, তো তার মধ্যে ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা জগন্নাথ মন্দিরে যাবো, বাট বৃষ্টি পড়লে মনে হয় না যাওয়া হবে বলে। যাই হোক দেখা যাক। দেখা যাক। ডাব কত করে গো? 50 আছে, 60 আছে, 70 আছে। মিষ্টি আছে। গাড়ি করে যখন দীঘা যাচ্ছি তাহলে সেই অ্যাডভান্টেজ তো নিতেই হবে, তাই না? তো এখানে দেখছি রাস্তায় কিছুক্ষণ অন্তর অন্তর প্রচুর ডাব বিক্রি করছে, তাই গাড়িটা থামিয়ে ডাব নিলাম। মা এনো, আমার ডাবটা খুব মিষ্টি। অনেক জল আছে। দেখো তোমারটা মিষ্টি। ভালো, হালকা পাতলা শ্বাস হয়েছে, এটা মিষ্টি হয়। হ্যাঁ মিষ্টি। ডাবটা 70 টাকা করে নিল ঠিকই, বাট ওয়ার্থ ইট। প্রচুর জল ছিল আর জলটা খুব মিষ্টিও ছিল। এ দেখো শ্বাসটাও ছাড়িনি, শ্বাসটাও কেটে দিতে বললাম। আমার ডাবের শ্বাস ভীষণ ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে ডাবের শ্বাসটা খাই, খেয়ে দিয়ে আবার দীঘার দিকে রওনা দেব। পাতলা শ্বাস। খুব মিষ্টি। অনেক রাগ, অভিমান, দুঃখ, খারাপ লাগা, ভালো লাগা নিয়ে ফাইনালি আমরা বিকেল 5টার সময় দীঘা এসে পৌঁছালাম। তো আমরা এখন আছি নিউ দীঘা সি বিচে। আমরা নিউ দীঘাতেই থাকবো। আমরা লাস্ট টাইম যখন নিউ দীঘাতে এসেছিলাম তখন আমরা নিউ গীতাঞ্জলিতে ছিলাম। নিউ গীতাঞ্জলি লোকেশনটাও ভীষণ ভালো আর হোটেলটাও ভীষণ ভালো। তো এবারেও আমরা নিউ গীতাঞ্জলিতেই থাকবো, বাট হোটেলে চেক ইন করার আগে ভাবলাম একবার সি বিচ থেকে ঘুরে আসি। কেন কি আকাশের যে অবস্থা না, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। অলরেডি মেঘ ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো সেজন্য ভাবলাম চট করে একবার সি বিচ থেকে ঘুরে আসি, তারপরে চেক ইন করবো। আর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো, ওয়েদারটাও তো খুব সুন্দর হয়ে গেছে, দারুণ লাগছে। আর প্রত্যেকে এখানে যা এনজয় করছে, ওই দিকটা দেখো কি অবস্থা, পুরো অন্ধকার করে এসেছে। যাই হোক দারুণ লাগছে। এখনো এখানে দেখতে পাচ্ছি ওয়াটার স্পোর্টস চলছে, এখানে প্যারাসেলিং হচ্ছে, স্পিড বোট রাইড হচ্ছে, বানানা বোট রাইড হচ্ছে, নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে। তো এখানে বেশ কিছুক্ষণ মন প্রাণ ভরে এনজয় করে নিই, তারপরে হোটেলে গিয়ে চেক ইন করবো। চলো চেক ইন করে নি। বেশ অনেকক্ষণ ছিলাম, মন প্রাণ ভরে সমুদ্রটা এনজয় করে নিলাম। এবারে যাই গিয়ে চেক ইন করে নিই, কেন কি যা মেঘ ডাকছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। সো এই হচ্ছে আমাদের হোটেল নিউ গীতাঞ্জলি। চলো চেক ইন করে নিই। আমরা রুমে চেক ইন করে গেছি। সো চলো প্রতিবারের মতো রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। এটা এন্ট্রেন্স দিয়ে ঢুকেই রাইট সাইডে রয়েছে ওয়াশরুমটা তোমাদের লাস্টে দেখাচ্ছি। এদিকে রয়েছে লাগেজ রাখার জায়গা, আর এখানে রয়েছে ড্রেসিং টেবিলের ঠিক পাশে এদিকে রয়েছে টিভি অ্যান্ড টিভি ক্যাবিনেট, এদিকে ওয়ার্কিং ডেস্ক রয়েছে।
এদিকে রয়েছে টি কফি কর্নার, এখানে দুটো মিনারেল ওয়াটার কাপ, গ্লাস, ইলেকট্রিক কেটল রয়েছে। এদিকে টি, কফি, মিল্ক, সুগার রয়েছে। এদিকে রয়েছে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস, তার মধ্যে রয়েছে বারবান, কুরকুরে, লেজ, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড মাজা। এই পাশে রয়েছে আরও ওয়াটার, আর ঠিক তার নিচে এখানে রয়েছে রেফ্রিজারেটর। আর এদিকটা হচ্ছে সিটিং এরিয়া, একদম কোজি কর্নার বলতে পারো। এখানে বসে অসাধারণ ভিউ এনজয় করতে করতে আড্ডা মারা যাবে। চলো তোমাদের ভিউটা দেখাই, মানে এখানে বসে সমুদ্রের অসাধারণ ভিউ এনজয় করা যায়। চলো তোমাদেরকে আগে ভিউটা দেখাই। এই দেখো কি সুন্দর ভিউটা, সামনে রয়েছে দীঘা মার্কেট আর ওই দিকে রয়েছে সমুদ্র। এই দেখো। ওকে, তো এই পাশটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে রয়েছে ব্যালকানি, ব্যালকানি থেকেও সমুদ্রের অসাধারণ ভিউ আসে, সেটাও তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এই দিকে রয়েছে বেড, বেডের দু সাইডে দুটো সাইড টেবিল আর সাইড ল্যাম্প রয়েছে। আর বেডের ওই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রব। চলো এবার তোমাদের ব্যালকানি থেকে ভিউটা দেখাই। তো এই হচ্ছে ব্যালকানি, ব্যালকানিতে দুটো চেয়ার রয়েছে, ছোট্ট একটা ব্যালকানি। আর ব্যালকানি থেকে ভিউটা জাস্ট দেখো, খুবই সুন্দর ভিউ, সি ভিউ একেবারে। সামনে রয়েছে নিউ দীঘার মার্কেট আর ওই পাশটায় রয়েছে সমুদ্র। মানে বেডে বসে হোক বা সোফায় বসে হোক, এই রুমটা থেকে সমুদ্রে অসাধারণ ভিউ এনজয় করা যাবে। চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা যথেষ্ট স্পেশিয়াস, এই যে। আর এদিকে কিছু টয়লেট্রিজ রয়েছে, এই যে এরকম একটা পাউচ দিয়েছে, এই পাউচের মধ্যে সমস্ত টয়লেট্রিজ রয়েছে। মার জন্য চার অর্ডার দিলাম, মার চাটা আসছে। আর এদিকে বাইরে কি অবস্থা শুরু হয়েছে চলো তোমাদের দেখাই। যে ভয়টা ছিল সেই ভয়টাই শুরু হয়ে গেছে। প্রথমে একটুখানি ঝড় হলো, এবার বৃষ্টি নেমে গেছে, মানে বৃষ্টি বেশ ভালো বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম আজকে সন্ধ্যেবেলা জগন্নাথ দেবের মন্দিরে যাব, বাট যেভাবে বৃষ্টি পড়ছে আমার মনে হয় না বেরোতে পারবো। চলো তোমাদের দেখাই বাইরেটার কি অবস্থা। তারও সাংঘাতিক দেখো অবস্থা, জোর বৃষ্টি হচ্ছে। হাওয়ার আওয়াজটা জাস্ট শোনো। খুব জোর বৃষ্টি হচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মানে আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি রীতিমতো ভিজে যাচ্ছি, এত জোর বৃষ্টি হচ্ছে। তো 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তা এখন বেজে গেছে 7টা। ভাবলাম যে 7টা অবধি দেখি, যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে মন্দিরে যাব, বাট লক্ষণ দেখে মনে হচ্ছে না আজকে আর বৃষ্টি থামবে বলে। আর একটু দেখি আধ ঘন্টার মধ্যে যদি কমে তো যাব প্রভুর কাছে, আর যদি না কমে তাহলে আজকে আর যাওয়া হলো না, তাহলে কালকেই যাব। 7:15 বাজে, যদিও বাইরে বৃষ্টি একেবারে বন্ধ হয়নি, কিন্তু অনেকটাই কমে গেছে আর ওই ঝোড়ো হাওয়াটা দিচ্ছে। তো আমার মা ভাবলাম বৃষ্টিটা যেহেতু একটুখানি কমেছে সেই জন্য একবার যাই মন্দিরে গিয়ে প্রভুকে একবার দর্শন করে আসি, কালকে পুজো দিতে যাব। এখন তো 7:15 বেজেই গেছে মা, এদিকে এখন তো 7:15 বেজেই গেছে, পৌঁছতে 7:30। তো এই আধ ঘন্টা প্রভুকে দর্শন করে আসি, কালকে সকালে পুজো দিয়ে আসবো। একেবারে ছাতা সাথে করেই নিয়ে যাচ্ছি, দুটো ছাতা, বলা যায় না আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, পুরো কাক ভেজা হয়ে ফিরবো। যে আমরা মা মেয়ে দুজনে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এর আগেবারে যখন এসেছিলাম তখন জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছিল, উদ্বোধন হবার কথা। হ্যাঁ হ্যাঁ, তার কিছুদিন পর উদ্বোধন হওয়ার কথা ছিল, বাট এবারে এসে এত সুন্দর লাগছে, বিশেষ করে রাত্রেবেলাটা দারুণ লাগছে না, এর জন্য দারুণ লাগছে। আর মন্দিরের ওই পাশটায় না প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, ওই পাশটায় প্রচুর বসার জায়গা রয়েছে। ওই গেটটা দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে এখন, এটা হচ্ছে গেট নাম্বার 2। চলো
কি সুন্দর লাগছে মন্দিরটা এখান থেকে। মন্দিরে প্রবেশ করার আগে জুতোটা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। তো গেট নাম্বার 2 এর ঠিক পাশেই দেখো এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে জুতোটা রেখে তারপরে ভেতরে যাব। পুরী মন্দিরে যেরকম ব্যাগ দেওয়া হয়, ব্যাগের মধ্যে জুতো রাখা হয় মন্দিরে ঢোকার আগে, এখানেও ঠিক সেম ব্যবস্থা। নিন, তো এখানে জুতোটা রেখে দিলাম, কুপনটা নিয়ে এবারে যাব। চলো, কুপন পেয়ে গেছি, এবার তাড়াতাড়ি যাই, আর আধ ঘন্টায় মন্দির বন্ধ হয়ে যাবে, অলরেডি 7:30 বেজে গেছে। কি যে অপূর্ব লাগছে মন্দিরটা দেখতে। এখানে না ব্যারিকেড করা আছে, আর এই ব্যারিকেড ধরেই সবাই যাচ্ছে, মানে লাইটিংটার জন্য অসাধারণ লাগছে জগন্নাথ মন্দিরটা। চলো, মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। মা সাবধানে চলো। হ্যাঁ, বৃষ্টি পড়েছে না, পুরো একদম জলজলে হয়ে রয়েছে। হ্যাঁ চলো, ভেতর দিয়ে হাঁটো, এখানে স্লিপ করলে আর দেখতে হবে না। চলো, কি ভিড় দেখো। আমি আর মা ভাবলাম আজকে বৃষ্টি পড়েছে, কতটা ভিড় হবে না, এরকম আমাদের মতো বুদ্ধি সবাই লাগিয়ে এসেছে, বৃষ্টি পড়েছে অতটা ভিড় হবে না। তারপরে সবাই চলে এসেছে, ভিড় যথারীতি রয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। জয় মহাপ্রভুর জয়। প্রভুর খুব সুন্দর দর্শন করলাম, তোমাদের সাথে খুব সামান্য একটু প্রভুর ফুটেজ শেয়ার করতে পেরেছি, কেন কি এখানে এখন খুব একটা ঠাকুরের ভিডিও বা ফটো তুলতে দেওয়া হয় না। তার মধ্যে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং অপূর্ব লাগছিল। স্কাই ব্লু কালারের বস্ত্রটা পরানো হয়েছিল তিনজনকে, সত্যি অপূর্ব লাগছিল। যথারীতি আমরা বেরিয়েছি, আবার সেই জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে বিমলা দেবের মন্দির রয়েছে সামনে, তোমরাও দর্শন করে নাও। আটটা বেজে গেছে, রাত 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা এখন সকলেই ফিরে যাচ্ছি। ওই পাশে ভিড়টা একবার তোমাদের দেখিয়ে দিই। তো কালকে সকালবেলা আসবো, এসে পুজো দিয়ে যাব। আর কালকে মন্দিরটা তোমাদের আরও ভালো করে দেখাবো, ডিটেলে দেখানোর চেষ্টা করব কালকে। যেরকম পুরী জগন্নাথ মন্দিরের ওপরে ডিটেলে ব্লগ আমার চ্যানেলে তোমরা দেখেছো, সেরকম আমি চেষ্টা করব দীঘার জগন্নাথ মন্দিরের ওপরেও কালকে একটা ডিটেলে ব্লগ বানানো। তো চলো, এখন এই বৃষ্টিতে আর তো কোথাও ঘোরার নেই, এবার সোজা হোটেলে। আমার ব্যাকড্রপটা দেখো, কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। চলো, বৃষ্টিতে পুরো কাক ভেজা হয়ে গেলাম। এই দিকটাও খুব সুন্দর লাগছে।
যথারীতি এখনো বৃষ্টি হয়েই চলেছে। তো আমরা হোটেলে ফিরে আমাদের ডিনারে অর্ডার প্লেস করে দিয়েছিলাম, আর এই যে আমাদের ডিনার চলেও এসেছে। তো এবার ডিনার করবো, ডিনার করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কি টায়ার্ডও লাগছে। তো কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে। তো চলো আজ ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।